সমতলে যখন প্রবল গরম তখন আমরা ছুটছি ভরা বর্ষায় উত্তরবঙ্গের পাহাড়ে। আর এই নতুন রোড ট্রিপে আজ আমাদের প্রথম দিনের জার্নি শিলিগুড়ির উদ্দেশ্যে। কেমন হয় সেই জার্নি, এই মুহূর্তে NH12-এর লেটেস্ট আপডেট কি, কতক্ষণ যেতে সময় লাগছে, সব তোমরা পাবে এই ব্লগে। আর তার সঙ্গে থাকবে শিলিগুড়িতে একদম রাজ্য সরকারের প্রপার্টির সুলুক সন্ধান। এই সেদিনের কথা, ফেব্রুয়ারির ওয়েস্ট সিকিম রোড ট্রিপ। প্রথম দিন আমাদের জার্নি ছিল শিলিগুড়ির উদ্দেশ্যে। সেই পর্বে আমরা যে রুট নিয়েছিলাম তা নিয়ে তোমাদের প্রচুর কমেন্ট পেয়েছি, তাই আবার আমরা হাজির আর একটা শিলিগুড়ি ড্রাইভ নিয়ে। গত কয়েক মাসে কাজ অনেক এগিয়েছে 12 নম্বর জাতীয় সড়কের। খুলে গেছে অনেক বাইপাস, চালু হয়েছে নতুন ফ্লাইওভার। 2024-এর জুন মাসে দাঁড়িয়ে রাস্তার লেটেস্ট আপডেট নিয়েই এই ভিডিও। হ্যালো বন্ধুরা, হুগলি থেকে আজ আমাদের জার্নি 545 কিলোমিটার। এই ভ্লগে রাস্তার কন্ডিশন, জার্নির টুকরো গল্প তো থাকবেই, সঙ্গে থাকছে শিলিগুড়িতে রাজ্য পর্যটন দপ্তরের প্রপার্টি মৈনাক টুরিস্ট লজের সব ডিটেলস। তাই অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য বাদ না পড়ে যায়। এখন বাজে 6:46 এবং আমরা ঠিক 19 কিলোমিটার চলে এসেছি বাড়ি থেকে স্টার্ট করার পর। কল্যাণী গয়েশপুর পেরিয়ে আমরা জাস্ট এখন ন্যাশনাল হাইওয়ে 12 ধরলাম। এখান থেকে এখনো আমাদের 526 কিলোমিটার জার্নি বাকি। আজকে হচ্ছে জুনের 7 তারিখ আর এখন সকাল 7:34। তো খুবই ইমপ্রেসিভ যেটা, সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 12-এ ট্রাফিক আজকে রুটিন নর্মাল। আর আমরা জাস্ট কৃষ্ণনগর ক্রস করেছি, এখনও দেখাচ্ছে 464 কিলোমিটার বাকি। এই মুহূর্তের আপডেট, তাতে 9 ঘন্টা 37 মিনিট রিয়েল টাইম ট্রাফিক কন্ডিশনে ননস্টপ গেলে লাগার কথা। আমরা সামনে এখন এগোচ্ছি পেথুয়া ডহরি, তারপর পড়বে বহরমপুর, যেটা এখান থেকে 84 কিলোমিটার। তো দেখা যাক শেষ পর্যন্ত রাস্তার কিরম আপডেট থাকবে, সেটা আমরা প্রত্যেকটা জাংচার ক্রস করার সময় তোমাদের জানাতে থাকবো। আজকে আমাদের কোলাবোরেশনে ব্রেকফাস্ট। হ্যাঁ, বাড়ির থেকে এসছে স্যান্ডউইচ। কি স্যান্ডউইচ সেটা তো চিজ স্যান্ডউইচ। অত ভোরবেলা আর বাকি কিছু বানানোর সুযোগ হয় না, ভালোই লাগছে খেতে। কিন্তু বেথুয়া ডহরি ক্রস করে বেশ কয়েক কিলোমিটার আমরা চলে এসেছি। এখন ঘড়ি বলছে 8টা। অনেকক্ষণ ধরেই বলছিল খুব খিদে পেয়েছে। পাচ্ছিল। আসলে কি হয়, 4টের সময় উঠেছি। যত সকালে ওঠা হয় তত তাড়াতাড়ি। তো স্যান্ডউইচ এসেছে, অমলেট হচ্ছে, আর একটু চা খাওয়া হতে পারে। দিদির দোকানে দাঁড়িয়েছি, দুটো অমলেট আর চা বলাই হয়ে গেছে। ততক্ষণে আমরা ভাবলাম চলো স্যান্ডউইচের সদ্ব্যবহার করা যায়। দিদির অমলেটও হয়ে গেছে।
ঘড়ি বলছে 9:17 আর বোর্ড বলছে বহরমপুর শহর এখান থেকে আর 7 কিলোমিটার। মানে আমরা বহরমপুর বাইপাস ধরছি। হ্যাঁ, আর Keep right to continue on Bahadur bypass. আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক এর আগে অনেকেরই মনে আছে, কারণ প্রচুর কমেন্ট একদম ভেসে গেছে আর কি, কমেন্টের বন্যায় আমাদের ব্লগ। Continue for 113 kilometers. ফেব্রুয়ারি মাসে আমরা যখন গেছিলাম কলকাতা থেকে, বা বলা ভালো হুগলি থেকে শিলিগুড়ি, তখন কিন্তু সেদিন আমরা একটু দেরিতে শুরুও করেছিলাম। আজ আমরা 6:15 শুরু করেছি, সেদিন আমরা বেরিয়েছিলাম প্রায় 7:30টায়। আর আমরা যেহেতু এই রাস্তা দিয়ে আসিনি, এক্স্যাক্টলি, আমরা যেহেতু গৌরাঙ্গ ব্রিজ পেরিয়ে নবদ্বীপের ওখান থেকে কৃষ্ণনগরের রাস্তা ধরেছিলাম, সেদিন আমার এখনো মনে আছে যে আমরা এরকম এই 9টা থেকে 9:30 এইরকম অ্যারাউন্ডে আমরা কৃষ্ণনগর বাইপাস হ্যাঁ। ধরার আগে একটা জায়গাতে ব্রেকফাস্ট খেয়েছিলাম। তো ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে আজকে ওই একই টাইমে আমরা কিন্তু বহরমপুর ক্রস করে গেলাম, বাইপাসে ধরে ফেলেছি এই মুহূর্তে। তো দেখা যাক ওভারঅল জার্নির ক্ষেত্রে এই সময়ের ইনক্রিমেন্টটা আমরা শেষ পর্যন্ত কতটা কাজে লাগাতে পারি। আচ্ছা, সেদিন আমরা এক্স্যাক্টলি কি কারণে কল্যাণী হয়ে কৃষ্ণনগর বাইপাস ধরতে পারিনি? আমার মনে হয় সেদিন গুগল ম্যাপ আমাদের যখন আমরা স্টার্ট করছিলাম সেদিন খুব আইডেন্টিক্যাল টাইম দেখিয়েছিল। আমার এক্স্যাক্টলি টাইমটা মনে নেই, কিন্তু দুটো রুট দিয়ে, মানে NH12 ধরে আর গৌরাঙ্গ ব্রিজ হয়ে NH12 ধরা কৃষ্ণনগর বাইপাসের কাছে, এই দুটোর মধ্যে বোধহয় তফাৎ ছিল আমাদের খুব বেশি হলে 3 থেকে 5 মিনিটের। সেই জন্য আমরা এবং গৌরাঙ্গ আমার ব্রিজ এক্স্যাক্টলি পেরোনোর মনে রাস্তাটা আছে choose ওই দিন করেছিলাম। তখনও ওই বাইপাসের রাস্তাটা, কানেক্টিং রাস্তাটা পুরোটা খোলেনি, ব্রিজের একদিকে কাজ হচ্ছিল। আমরা যখন ফিরেছি তখনও কিন্তু কাজ হচ্ছিল। একদম রানাঘাটে স্পেশালি, যার জন্য আমাদের রানাঘাটে শহরের মধ্যে দিয়ে এসে রেল ব্রিজ ক্রস করতে হয়েছে। একদমই তাই। আমরা যেদিন ফিরেছি সেদিন রাস্তার পরিবর্তন হতে পারে কন্ডিশনের, তবে রাস্তার কিন্তু কোনো ঠিক ভুল হয় না। আর যে কোনো সময় আজও এই রুটে যে কোনো প্রবলেম হলে ওইটাই কিন্তু এখনো বেস্ট বিকল্প রুট। কাজেই ওই ভ্লগটা তোমরা যদি এখনো দেখে না থাকো তাহলে সময় করে দেখে নিও। লিঙ্কটা ওপরে আই বাটনেও থাকবে, নিচে ডেসক্রিপশন বক্সেও থাকবে। নটা 48, আর এই যে ক্রসিংটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে মোরগ্রাম। তার কারণ এখানে এই যে বোর্ড চলে যাচ্ছে বাঁদিকে, পানাগড়, বোলপুর, রামপুরহাট সবই কিন্তু এই মোরগ্রামের ক্রসিং দিয়েই বাঁদিকে যেতে সামনে হয়। বাঁহাতের রাস্তা, তুই বাঁদিক থেকে মনে হয় দেখিয়েও দিতে পারবি। এইদিকে রাস্তা চলে গেল মোরগ্রাম। যারা বীরভূম, বর্ধমান, পুরুলিয়া সব দিক থেকেই এলে বোধহয় এদিকেই আসতে হবে নাকি? একদম আস্তে আস্তে আমরা ওই যেটা বলি আর কি, ভাগে ভাগে অনেকগুলো রাস্তাটাকে যদি ধরে নেওয়া যায় তাহলে পরপর বেশ কয়েকটা ভাগ আমরা এক্সপেক্টেড টাইমের থেকে আগেই পেরিয়ে যাচ্ছি। সেটা একদিক থেকে ভালো। এখন এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 5:06, আশা করছি আর একটু কমবে, কিন্তু একটা লাঞ্চ ব্রেক ঢুকবে। মানে সব মিলে যদি 5:30 পৌনে 6টার মধ্যে ঢোকা যায় তাহলে আমাদের আজকে একটু সুবিধেই হবে। একদম তাই। মোরগ্রাম থেকে ফারাক্কা দূরত্ব প্রায় 65 কিলোমিটার। রাস্তার কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না, শুধু আহিরন ব্রিজের কিছুটা অংশে কাজ চলছে। আহিরন ধুলিয়ান পেরিয়ে আমরা ফারাক্কা ঢুকলাম 1 ঘন্টা 20 মিনিটে। এদিকে ব্রিজের কাজটা, নতুন ব্রিজের কাজটা কিন্তু চলছে। নতুন ব্রিজের কাজ তো এগোচ্ছে ভালোই। জানি না আগামী বছর বা মেবি হয়তো 2026-এ আমরা নতুন ব্রিজ দিয়ে ফারাক্কা পেরোবো। তখন এখন আপডেট হচ্ছে 11:09 বাজে, আর দেখতেই পাচ্ছ আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করছি। আর আজকে একদম ব্রিজে ট্রাফিক নেই। ট্রাফিক নেই, এবং এখনো পর্যন্ত আমরা ওই লোকাল রুটে যেরকম ট্রাফিক হয় সেরকম ছাড়া কোথাও কোনো জ্যাম বা এরকম কোনো পরিস্থিতিতে পড়িনি।
ফারাক্কার পরের পার্টটায় কীরকম কি পাবো দেখা যাক। আজকে একটা যেহেতু শুক্রবার, দেখা যাক। তবে আচ্ছা, আমরা- রায়গঞ্জ বাইপাস কি খুলে গেছে না? সম্ভবত খুলে গেছে, ফলে আমরা সেই আপডেটটাও তোমাদের দিয়ে দেবো। এবং একটা খুব মজার জিনিস বলি, সেটা হচ্ছে আজকের এই জার্নিটা প্রথমবার আমরা প্রায় কোনো ব্রেক না নিয়ে করার চেষ্টা করছি, যাতে একটা আইডিয়া তোমাদের দিতে পারি যে নন স্টপ চালালে যারা শিলিগুড়ি ড্রাইভ করবে তারা ফাস্টেস্ট কত সময় পৌঁছতে পারো। এখনো পর্যন্ত একটা 20 মিনিটের ব্রেক নিয়েছি আর একটা 4 মিনিট মতো। হ্যাঁ, এবং সেটা আমরা কিন্তু তোমাদের বলেও দেবো যখন এই ব্লগটার শেষ পর্যন্ত তোমরা অবশ্যই জানতে পেরে যাবে যে আমাদের এই ব্রেকের জন্য টোটাল কতক্ষণ আমরা সময়টা বাদ দিই। মানে লাঞ্চটাও আমরা সেভাবেই একটা প্ল্যান একদম। করার চেষ্টা করছি। এছাড়া যতটা আমাদের এগোনো আজকে কোনো যায়। থামার বা আলাদা করে সময় নেওয়ার প্ল্যান। আজকে আমরা শুটও করছি পুরো অন দ্য গো, কারণ হাইওয়েতে খুব একটা সত্যি বলতে কি থেমে কিছু করার থাকেও না। তো দেখা যাক, অল ইন অল রাউন্ড আপে একটা সঠিক হিসেব আমরা দিতে চাইছি, যেটা এই মুহূর্তে যেটা ফাস্টেস্ট বা যেটা ঠিকঠাক টাইম একটা ধরে তোমরাও বাড়ি থেকে বেরোতে পারো আর কি। এখন বাজে 11:48। আমরা দাঁড়িয়ে আছি মালদা বাইপাসের সিগন্যাল খুলেও গেল। ইনফ্যাক্ট এই বাঁদিকে বাঁদিকের যে যে রাস্তাটা, রাস্তাটা ওটা চলে গেল মালদা শহরে। আর আমরা ফেব্রুয়ারিতেও কিন্তু যখন এসেছিলাম তখনও মালদা বাইপাস খুলে গিয়েছিল তার আগেই। এই রাস্তা দিয়েই আমরা এই গেছি। ডান দিক দিয়ে এটাই হচ্ছে মালদা বাইপাস। আর এই মুহূর্তে গুগলের যেটা লাইভ ট্রাফিক কন্ডিশন তাতে দেখাচ্ছে আরো 4 ঘন্টা 56 মিনিট আমাদের লাগবে। দ্যাট মিন্স নন স্টপ গেলে আমরা 4:45 নাগাদ ঢুকবো। আমরা তো লাঞ্চ ব্রেক নেবই। হ্যাঁ, মানে মালদা বাইপাস ক্রস করার সময় ধরে নেওয়াই যায় 4.5 থেকে 5 ঘন্টা আর বাকি আর আছে। বাকি থাকে। দু 2024-এর জুন মাসে দাঁড়িয়ে কলকাতা থেকে শিলিগুড়ির জার্নিটা হতে পারে অনেকটা ছোট হয়ে গেছে, তবে রেকর্ডিং মোড ট্রাভেলে কিন্তু বেশ কিছু লম্বা লম্বা ড্রাইভ ইতিমধ্যেই আমরা আমাদের জিমনিতে করে ফেলেছি, যার মধ্যে আমাদের গাড়োয়াল সিরিজের প্রথম ভ্লগটা খুব ইন্টারেস্টিং। কারণ এর আগে আমরা যখন উত্তরাখণ্ড করেছিলাম আমাদের প্রথম দিন জার্নিটা ছিল বেনারস হয়ে। এবারে কিন্তু আমরা আজমগড় হয়ে গিয়েছিলাম ঋষিকেশ। আর সেই ভ্লগটা তোমরা যদি গাড়োয়াল ট্রিপ প্ল্যান করছো তাহলে অবশ্যই দেখো, নতুন একটা রুটের সন্ধান কিন্তু তোমরা পাবে সেই ভ্লগে। লিঙ্কটা ওপরে আই বাটনে দিয়ে দিলাম, লিঙ্ক থাকলো নিচে ডেসক্রিপশন বক্সে। ফুল ট্যাঙ্ক। জিমনির খাওয়া দাওয়ার সময় এসেছে। হ্যাঁ, এবং এখানে আমরা জাস্ট যে জায়গাটায় রয়েছি 104 টাকা 21। হ্যাঁ হ্যাঁ, আজকে ফার্স্ট টাইম আমরা ফুয়েল করছি, তো এতটা পর্যন্ত প্রায় আমাদের আর 188 কিলোমিটার জার্নি বাকি। এতটা পর্যন্ত টেনে দিয়েছে, অল্পই সামান্য। আমরা এর আগের বার যখন ট্যাঙ্ক ফুল করেছিলাম তারপর থেকে লোকালে ট্রাভেল করেছিলাম, তো আশা করছি আর এই ট্রিপে অন্তত পাহাড়ে ওঠা পর্যন্ত ফুয়েল করতে হবে না, ফেরার দিন করতে হতে পারে, দেখা যাবে। একটা 5 এবং Keep right to continue on Raiganj Bypass Road. আমরা নিলাম রায়গঞ্জ বাইপাস। সব থেকে বড় কথা হচ্ছে এখান থেকে 54 কিলোমিটার হচ্ছে ডালখোলা, আর আমাদের আজকে শিলিগুড়ির যে জার্নি
সেই জার্নিতে আমাদের এখনো টোটাল বাকি আছে 185 কিলোমিটার, হ্যাঁ যদি আমি খুব ভুল না করি। তো এই যে 54 কিলোমিটার আমরা ডালখোলা যাব, তোমরা হয়তো আমাদের যারা ফেব্রুয়ারি মাসে ওয়েস্ট সিকিমের রোড ট্রিপটা দেখেছিলে তারা নিশ্চয়ই দেখে রিলেট করতে পারবে, এবং অনেকে আমাদের কমেন্টে প্রশ্নও করেছিলে যে রায়গঞ্জ বাইপাস আমরা কেন নিইনি। তখন কিন্তু এই প্যাচটা খোলা ছিল না, না, পাথর দিয়ে পুরো বন্ধ করা ছিল। এবং আজকে এই জুন মাসে দাঁড়িয়ে সব থেকে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে রায়গঞ্জ বাইপাসও চালু হয়ে গেছে। মানে আমরা আজকে কল্যাণী থেকে যে মুহূর্তে গয়েশপুর পেরিয়ে NH-12 উঠেছি, তারপর থেকে এক মুহূর্ত একবারের জন্য আমাদের কখনো NH-12 ছাড়তে হয়নি। হ্যাঁ। এবং এই টানা ন্যাশনাল হাইওয়ে দিয়ে চলার ফলে খুব ড্রাস্টিক্যালি শিলিগুড়ি ড্রাইভের টাইমটা কিন্তু কমে এসছে। হ্যাঁ, ওটা আমি দেখাচ্ছি। আমরা যখন ব্রেকফাস্টের পর এলাম তখন 5টা 5:30 প্রায় দেখাচ্ছিল। এখন এখানে কিন্তু দেখো এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 4:36। তাও মাঝখানে আমরা আরো আধ ঘন্টা সময় এক্সট্রা লাগতে পারে লাঞ্চ করার জন্য, ব্রেকটা আমাদের নিতেই হবে। আর এই 4:36 এর মাঝেও আমরা একবার বা দুবার একটু শুট করার জন্য সময় নিয়েছি, 5 মিনিট, হ্যাঁ 8 মিনিট, 10 মিনিটের ব্রেক। এক্স্যাক্টলি। তো 4:30 এটা ধরতে পারো। আচ্ছা, বাঁ দিকে পূর্ণিয়া, ডান দিকে কিষানগঞ্জ, শিলিগুড়ি। এই যে ওয়েস্ট বেঙ্গল এবং বিহারের প্রায় বর্ডারিং। Turn right. 1:48 আর আমরা এই ডান দিক ঘুরেই চলে যাব হচ্ছে কিষানগঞ্জের দিকে। এই আমরা রাস্তা পেরোচ্ছি। In 500 meters, take the ramp to National Highway 27. ডালখোলার কথা যতবার বলি ততবার আমার ট্রাকের কথা মনে পড়ে। হ্যাঁ, ডালখোলা মানেই একটা সময় কুখ্যাত ছিল ট্রাকের জ্যাম। হ্যাঁ, এক্স্যাক্টলি। সেই ডালখোলায় আজকে আমরা এখনো পর্যন্ত আমাদের জার্নি কিন্তু নন স্টপ চলছে, মানে কোথাও ট্রাফিকের জন্য আমাদের দাঁড়াতে হয়। এবং এখান থেকে 130 কিলোমিটার, 130 আমাদের কিলোমিটার টোটাল হোটেল বাকি। 130 কিলোমিটার, 124-25 কিলোমিটারই শিলিগুড়ি ঢুকে যাব আমরা। আর 2:10 বাকি। এখান থেকে Take the ramp to 28, National Highway 27. এখান থেকে 28 কিলোমিটার হচ্ছে কিষানগঞ্জ। হ্যাঁ, আর আমরা এখন ন্যাশনাল হাইওয়ে Continue on National Highway 27 27 for 53 kilometers. আর এরপর আমরা একটু লাঞ্চের ব্যাপারটাও দেখব। হ্যাঁ, এরপর আবার দেখা হচ্ছে লাঞ্চের টেবিল। হ্যাঁ, ডাল ভাত, পেঁয়াজ দিয়ে আলু ভাজা, আচার, চিকেন, পাঁপড় ভাজা, স্যালাড, এই হচ্ছে আজকের দুপুরের মেনু। আর লাঞ্চটা আমরা করছি ঠিক কিষানগঞ্জ বাস স্ট্যান্ডটা পেরিয়ে একটু এগিয়ে, তাই তো? রেস্টুরেন্টটার নাম হচ্ছে A1। কিষানগঞ্জ থেকে শিলিগুড়ি যাওয়ার পথে NH-27 এর ওপরেই এই রেস্টুরেন্টটা। আলাদা করে যেমন আলা কাটতে নেওয়া যায় সেটা তো নেওয়াই যায়, আমরা যেটা আমরা নিয়েছি থালি চিকেন নিয়েছি। থালি। হ্যাঁ, এখানে চিকেন থালি এবং ফিশ থালি দুটোই 180 টাকা প্লেট, মাটন নিলে 220। এখনো আমাদের শিলিগুড়ির হোটেলে পৌঁছতে সময় লাগবে আরো 77 কিলোমিটার, মানে মোটামুটি 1 ঘন্টা 20-25 মিনিট ধরা যেতে পারে। যেটা কথা সেটা হচ্ছে এই আগের বারও যেটা বলেছিলাম, কিষানগঞ্জ থেকে ইসলামপুর বাইপাস ওঠার আগে পর্যন্ত রাস্তাটা যথেষ্ট খারাপ হয়ে গেছে, স্পেশালি এই বর্ষাকালে। আগের বাড়ি খারাপ ছিল, তার মানে এর মাঝে কাজ করেনি, বৃষ্টি পড়েছে, একদম গর্ত টর্ত হয়ে ওইটুকুটা যদি মেরামত করে দেয় তাহলে বাকি মানে হুগলি টু শিলিগুড়ি একদম মনে হচ্ছে নো কমপ্লেন।
ইসলামপুর থেকে শিলিগুড়ি ঢোকার এই শেষ স্ট্রেচটা 70 কিলোমিটারের কাছাকাছি। রাস্তা ভালো হলেও শিলিগুড়ির বিকেলের ট্রাফিকে ঘন্টা দেড়েক লেগেই যায়। তবে সেদিন আর আমরা ঘোষপুকুর থেকে সোজা বাগডোগরার রাস্তা নিইনি, তার বদলে 5 কিলোমিটার ঘুরপথে আমরা শিলিগুড়ি ঢুকলাম ফুলবাড়ি খালপাড়া হয়ে। তবে তার জন্য সময় বেশি লাগেনি। বিকেল বিকেল আমরা শিলিগুড়ি ঢুকছি, এখন বাজে 5:20। এখন এই জ্যামটা আছে বলে বেরোতেই হবে, মানে শুক্রবার আজকে অ্যাকচুয়ালি আমাদের আর সময় লাগবে বলছে 9-10 মিনিট। 5:30টাই অ্যারাউন্ড আমরা ঢুকছি, মানে হিসেব অনুযায়ী দাঁড়াচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের 1 ঘন্টা 40 মিনিট এই সমস্ত খাওয়া দাওয়া বা এই ব্রেকগুলোর জন্য লেগেছে। 100 মিনিট যদি হিসেব করি সেই হিসেবে। তো আমরা স্টার্ট করেছিলাম 6:15-এ আর 5:30টায় ঢুকছি, মানে আমরা 11 ঘন্টা 15 মিনিট আমাদের সময় লাগলো। সেখান থেকে বাদ যাবে হচ্ছে 100 মিনিট। ওই 9.5 ঘন্টা থেকে 9.5 ঘন্টা রাফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যারাউন্ড তাই। 9:30 9:15 ঘন্টাতে কিন্তু খুব আরামসেই এখন আসা যায়। শিলিগুড়ি আসা যাচ্ছে। আরেকটা হচ্ছে যে শিলিগুড়ি কোন সময়ে ঢুকছো সেটার উপর নির্ভর করবে শহরে ঢোকার সময় কতখানি জ্যাম পাওয়া গেল কিনা। একদম। কেউ যদি একটু দুপুর ঢুকে যেতে পারে আরও ভোর রাতে স্টার্ট করে, তাহলে এই জ্যামটা হবে না। আমরা এখন সিটি সেন্টার দিয়ে পেরোচ্ছি এবং আমাদের আজকে বুকিং হচ্ছে, ও যেরকম বলেছিল আগেই, সরকারি প্রপার্টি WBTDCL এর মৈনাক টুরিস্ট লজ, যেটা। তো সেখানে আমরা ঢুকি, সেটাও তোমাদের দেখাবো, দেখি জায়গাটা কেমন, রুমটাও দেখাবো। একদম একটা নতুন প্রপার্টি, সেটা তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আর আমাদের এই আমরা রিভিউ ভালো শুনেছি, সেই জন্যই আমরা এটা বুক করেছি। আমাদের একজন সাবস্ক্রাইবার রানা অন হুইলস উনি রেকমেন্ড করেছিলেন। তো কারণ শিলিগুড়িতে অনেকবার এসেছি, অনেক রকম প্রপার্টিতে থাকছি, বিভিন্ন রকম অভিজ্ঞতা হয়েছে, ভালো খারাপ। তোমাদের কিন্তু কোনো জায়গার কোনো প্রপার্টি রেকমেন্ডেশন থাকলে ডেফিনেটলি আমাদের কমেন্টে লিখো, আমরা চেষ্টা করব সেই জায়গায় গেলে সেখানটা দেখতে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি এবং দেখতেই পাচ্ছ এই মুহূর্তে জাস্ট গাড়ি পার্ক করেছি। এটাই হচ্ছে এখানে যে মৈনাক ট্যুরিজম প্রপার্টি, তার পার্কিং, বিশাল বড় পার্কিং, ওপাশ অবধি পুরো দেখতেই পাচ্ছ পরপর সমস্ত গাড়িগুলো রাখা রয়েছে। আমি একবার আগে তোমাদের ঢোকার আগে প্রপার্টিটা কীরকম সেটা একটু চারপাশটা দেখিয়ে দিতে চাই। ওই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটাই কিন্তু ম্যারিয়ট, এটা একদম হিলকার্ট রোডের ওপরে। এই যে গেট, এখানে কি পুরো হিলকার্ট রোডের ট্রাফিক এখানে দেখতে পাচ্ছ। বেশ ছড়ানো অনেকটা জায়গা জুড়ে প্রপার্টিটা, সুন্দর লন করা আছে। এখানে যতটা কাছ থেকে দেখানো যায় আমি তোমাদের দেখাচ্ছি। তো আজকে ওয়েদারও দারুণ। তো এটা হচ্ছে মেন বিল্ডিং, ওপাশে একটা ট্যুরিজম ইনফরমেশন, তার জন্য সমস্ত পর্যটন দপ্তরেরই ছোট অফিস রয়েছে এবং তথ্য সংস্কৃতি বিভাগেরও অফিস ওখানে। এই দিকেও প্রপার্টিটা অনেকটা ছড়ানো, ওপাশে হেভি ভেহিকেলের পার্কিং, যদি কেউ বড় গাড়ি নিয়ে আসেও, বড় গ্রুপ হয় তাদের থাকার জন্য। ওপাশে বোধহয় একটা সম্ভবত কোনো হল বা এই টাইপের কোনো ফেসিলিটিস আছে। ওদিকেও বিশাল জায়গা জুড়ে এই প্রপার্টিটা। এই পুরোটা হচ্ছে রিসেপশন, অনেকটা জায়গা জুড়ে। বাইরেটা গাড়ি বারান্দা, সামনে পুরো মেন গেটটা দেখতে পাওয়া যায়। আর উপরেও বেশ কিছু রুম রয়েছে, নিচেও আছে। এখানে আমরা মাত্র এক রাতেরই বাসিন্দা, আর আমরা এখানে রয়েছি এই প্রথম রুমটাতে। লবিটা এরকম লম্বা ডেপথে টানা পরপর সার দিয়ে ঘরগুলো। আর এই হচ্ছে আমাদের রুম 307। রুমটায় ঢুকে দেখলাম রুমটা বেশ ছিমছাম, ছোট্ট কোজি একটা রুম।
বেশ একটা মাঝারি মাপের জায়গার মধ্যে অনেক কিছু করার চেষ্টা করা হয়েছে এবং সবটাই খুব ইউটিলিটি জিনিস। এখানে ঢুকেই একটা ওপরে ট্রলি বা সুটকেস রাখার জায়গা, আমাদের সেরকম কিছু নামানো হয়নি তাই দরকার নেই। নিচে আরেকটা স্টোরেজের জায়গা, এখানে একটা কাঠের কাবার্ড, প্রত্যেকটা ফার্নিচারই কিন্তু এখানে কাঠের। কাবার্ডটার ভেতরেও অনেকটা জায়গা আছে। এখানে বেশ একটা উত্তরবঙ্গ, আসাম এইসবের দিকে কিন্তু এই মাদুর, বেত এগুলোর খুব চল আছে। সেরকম একটা মাদুরের ব্যাকড্রপ করা হয়েছে, যেটা হচ্ছে বিছানার ব্যাক রেস্ট, হেড রেস্ট বলতে পারো বসলে। বিছানাটা ছোট্ট কোজি, দুজনের জন্য খুব ভালো, তিনজনের জন্য ছোট বাচ্চা হলে ঠিক আছে, বড় হবে না তিনজন, এটা দুজনের জন্যই ঠিকঠাক। এদিকেও আরেকটা সাইড টেবিল, এখানে চার্জিং পয়েন্ট আছে, এখানে একটা বড় টেবিল আছে, সেখানে খাওয়া দাওয়ার আয়োজন আছেই। কি কি আছে বলছি, তার আগে এদিকটা দেখে নাও। এখানে একটা জায়েন্ট সাইজই বলতে পারো, বেশ ভালো সাইজের টেলিভিশন, এলইডি স্ক্রিন আছে। এদিকে টি মেকার আছে, ওখানেই আরও প্লাগ পয়েন্ট আছে। এখানে কেউ চাইলে খাওয়া দাওয়াও করতে পারে, এবার এখানে বসে কিন্তু বেশ কাজকর্ম করা যায়। এখানে একটা সুন্দর করে ক্লিন করা গ্লাস, কাপ, ডিশ, প্লেট দেওয়া আছে। এখানে চা কফির ব্যবস্থা, মানে নিজে বানিয়ে খাওয়ার। আর এর মধ্যে কটা মজার জিনিস আছে, মানে টয়লেট্রিজগুলো খুব সুন্দর করে ওরা এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ব্যাগে করে দিয়েছেন। এর মধ্যে চিরুনি আছে, ডেন্টাল কিট আছে, মানে ব্রাশ পেস্ট যেরকম থাকে, একটা শেভিং কিট আছে, শ্যাম্পু বডি লোশনের একটা কিট আছে, আর একটা আছে শাওয়ার জেলের একটা। এগুলো সুন্দর করে দিয়েছেন, মানে কেউ ব্যবহার না করলে নিয়ে যান, এটা ওরা বার্তা দিচ্ছেন আর কি। আচ্ছা, এখানে সুন্দর না এরকম স্ক্রিনটা টানা ছিল, মানে টানলেও ভালো লাগছে। এই দেখো কি সুন্দর, কালারটা খুব সুন্দর করে ম্যাচ করানো। খুললে বিশাল কিছু ভিউ পাওয়া যায় তা নয়, কিন্তু বেশ একটা খোলা পরিবেশ। আর এখান থেকে একটা দোলনা দেখা যায়, দেখো, মানে পার্কে গিয়ে দোল খেয়ে আসতে পারো। আর এমনি সুন্দর লনটা দেখা যাচ্ছে, এটা ব্যাক সাইড, তবে যে আলোটা আসছে সেটা খুব ভালো লাগছে। আর এটা হচ্ছে এসি ডাবল, মানে দুজনের অকুপেন্সির রুম, এসি স্ট্যান্ডার্ড রুম যেটা। এটা কিন্তু দুজন থাকলে ভাড়া হচ্ছে 2400 টাকা প্লাস ট্যাক্স। এই রুমটারই ভাড়া একটু কমে যায় একজন থাকলে, সেটার আবার ভাগ আছে অনেক। আগে ওয়াশরুমটা দেখিনি বলছি, ওয়াশরুমের মধ্যে এক্সস্ট চলছে, এখনও খুলিনি, দেখো এসেই এখনও জিনিসটা স্যানিটাইজড, মানে ক্লিন করা যেভাবে ছিল সেভাবেই আছে। এখানে এক্সস্ট, এখানে মিররের ব্যবস্থাটা খুব সুন্দর, এখানে একটা মিরর, এখানে একটা মিরর, আর হ্যান্ড টাওয়েল একটা দেওয়া আছে। এদিকটা ওয়েট জোন, এখানে শাওয়ার আছে, গিজার আছে, বাঁ দিকে একটা টাওয়েলের র্যাক আছে। এই জায়গাটাও, মানে ওয়াশরুমটা সাইজে যে পেল্লাই তা নয়, কিন্তু এটারও সাইজ, এটারও জায়গাটা খুব সুন্দর করে ইউটিলাইজ করা এবং খুব ছিমছাম সুন্দর। আমরা এর আগে রায়গঞ্জের প্রপার্টিটাতে ছিলাম, সরকারি প্রপার্টিটা, তার থেকে কিন্তু এটা অনেক বেটার মেনটেন মনে হচ্ছে। আর একটা কথা, তোমরা যদি একজন কেউ আসো তাহলেও এটা বেসিক মিনিমাম এই রুমটাই নিতে হবে। সেক্ষেত্রে এই রুমটা, মানে এই ধরনের রুমই নিতে হবে। সেক্ষেত্রে তোমাদের চার্জ পড়বে সোম থেকে বৃহস্পতিবার এলে 2160 টাকা প্লাস ট্যাক্স। শুক্র শনি রবি যেহেতু হাই ডিমান্ড থাকে, সেক্ষেত্রে শুক্র শনি রবি এলে কিন্তু একজন এলেও 2400 টাকা প্লাস ট্যাক্স, দুজন এলেও 2400 টাকা প্লাস ট্যাক্স। এই ধরনের রুম গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর সব জায়গায় আছে, আমরা গ্রাউন্ড ফ্লোরে আছি। আরেকটা বিষয়, সেটা হচ্ছে এদের আরেকটু বড় রুম আছে, সেটার ভাড়া এবং সমস্ত ডিটেল নিচে দেওয়া থাকবে। যে ওয়েবসাইট থেকে বুক করবে সেটার লিঙ্কও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। মৈনাক ট্যুরিস্ট লজে খাওয়ার অনেক সুখ্যাতি শুনেছি, তবে এবার আমাদের বড় কোনো মিল খাওয়ার সুযোগই হয়নি, তাই খাওয়ার ফিডব্যাকটা পরের বারের জন্য তোলা থাক। যে কারণে এই আচমকা শিলিগুড়ি আগমন, সেটা তো এতক্ষণে তোমাদের বিস্তারিত বলাই হয়নি। আগামী পর্ব থেকে এই চ্যানেলেই তোমাদের জন্য নিয়ে আসবো বর্ষার পাহাড়, একদম অন্য সাজের নর্থ বেঙ্গল। তবে তার আগে বলো আজকের জার্নিটা কেমন লাগলো, কমেন্ট করতে ভুলো না কিন্তু। ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করো এই নম্বরে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। আর হ্যাঁ, এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ইতিমধ্যেই সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ। ইনস্টাগ্রাম আর ফেসবুকেও রেকর্ডিং মোডকে লাইক ফলো করতে ভুলো না। আবার ফিরছি খুব তাড়াতাড়ি।